জামাত ইসলামী ডিস্টিংটিভলি অন্যান্য পলিটিক্যাল পার্টি যা অফার করে না, জামাত অফার করে, বা জামাত এজ এ পার্টি দ্যাট ক্যান ব্রিং ইন দ্য টেবল, এরকম একটা দুইটা বা তিনটা জিনিস আপনি যদি বলতে চান, সেই তিনটা জিনিস কি হবে? বা I'll give you just one. ওকে, একটা দুর্নীতিমুক্ত সমাজ, আনকম্প্রোমাইজিং অ্যাটিটিউড এগেনস্ট করাপশন। হিজাব ছাড়া যে কোনো ড্রেস পরলো, তার মানে ওইটার উপরে কোনো রেস্ট্রিকশন বা ওইটার উপরে কোনো ধরনের বিধিনিষেধ, যেটা এখন যেরকম মানুষ মেয়েরা যেভাবে যায় এরকম কোনো বিধিনিষেধ থাকবে না। ধর্মীয় বিষয়টা খুব ইন্টারেস্টিং, যেটা আপনি জোর করে করলেও এটার মধ্যে কোনো লাভ নাই। সো এটাকে আপনাকে মানে ইট হ্যাজ টু কাম ফ্রম উইদিন। এটা এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জোর জবরদস্তি করতে নিষেধ করেছেন। আনপপুলার কথাটা বলি যে ইউ ক্যান নট চেঞ্জ ইয়োর নেইবার। বাংলাদেশের প্রতিবেশী হলো ইন্ডিয়া, এবং একটা দেশের মানুষের সাথে আর একটা দেশের মানুষের সম্পর্কটা ঘৃণার উপরে প্রতিষ্ঠিত হতে পারে না। বাংলাদেশের মানুষের সাথে ইন্ডিয়ার মানুষের তো কোনো শত্রুতা আসলে নেই। জামায়াতে ইসলামী দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল। ৩৬শে জুলাইয়ের পরে দলটির ইতিবাচক এবং গণমুখী রাজনীতি ব্যাপক প্রশংসিত হয়েছে। পলাতক স্বৈরাচার হাসিনা গত ১৬ বছর দলটির উপরে অবর্ণনীয় অত্যাচার এবং নির্যাতন করেছেন। হাসিনার নির্দেশে দলটির কয়েক শ নেতাকর্মীকে হত্যা এবং গুম করা হয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা দখল করে নেয় জামায়াতে ইসলামীর পরিচালিত এবং সমর্থিত ব্যবসা বাণিজ্য, ব্যাংক এবং শিক্ষা প্রতিষ্ঠান। এমনকি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় জামাতের নেতাকর্মীদের বাড়িঘর। কিন্তু ৩৬শে জুলাইয়ের পরে জামাত ঘুরে দাঁড়িয়েছে। নানান কারণে দলটিকে নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। আবার একই সাথে জামাতকে নিয়ে কারো কারো মনে রয়েছে বেশ কিছু প্রশ্ন এবং শঙ্কা। এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমার সাথে যোগ দিবেন ডক্টর নাকিবুর রহমান। নাকিব ভাই আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্সের ফুল প্রফেসর। ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ১৬ বছরের সংগ্রামে নাকিব ভাইয়ের রয়েছে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা। তাহলে চলুন শুরু করা যাক। ওকে, সো তাকবীর কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি তো জামাত ইসলামীর নর্থ আমেরিকাতে জামাত ইসলামীর মুখপাত্র। সো আমরা জানতে চাই যে জামাত ইসলামের স্টেটেড গোল, মানে অনেক ধরনের স্পেকুলেশন আছে, অনেক ধরনের কথাবার্তা আছে জামাত ইসলামীকে নিয়ে। তা আপনি আমাদেরকে এক কথায় যদি বলেন যে জামাত ইসলামের গোল আসলে কী করতে চায় জামাত ইসলাম? তো তুমি যে প্রশ্নটা করলে সেটা আমি অনেকভাবে উত্তর দিতে পারি। ব্যক্তিগতভাবে আমরা যারা জামাত ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত, তারা জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত পুরাপুরি ভিন্ন একটা কারণে। ট্রেডিশনাল যেই রাজনৈতিক দল, ট্রেডিশনাল যেই রাজনীতি, সেটা থেকে জামাতের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলা অনেকটাই স্পিরিচুয়াল, কিন্তু এই স্পিরিচুয়ালিটি ডেফিনেটলি রিফ্লেক্ট করে কিছু কাজ করার চেষ্টার মাধ্যমে। সো আমি যদি এক কথায় বলতে চাই যে জামাত ইসলামের গোল কি, জামাত ইসলামের লক্ষ্য এবং উদ্দেশ্যতে খুব পরিষ্কারভাবে জামাত ইসলামের গোলটা মেনশন করা আছে। সেটা হলো আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পন্থা আমাদেরকে প্রদর্শন করেছেন, সেই পন্থা অবলম্বন করে মানবজাতির কল্যাণ সাধন। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই কল্যাণ সাধন করার চেষ্টা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। সো গোলটা স্পিরিচুয়াল, এবং আমরা যদি স্পিরিচুয়াল গোলটাকে আমরা একটু ব্যাক বার্নারে আমরা রাখি, তাহলে দেখব যে মূল জামাত ইসলামের রাজনীতির লক্ষ্যটাই হলো মানুষের কল্যাণ, মানুষের মুক্তির জন্য কাজ করার চেষ্টাটা করা। আচ্ছা, এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আচ্ছা, তার মানে আমি যদি জিনিসটাকে সামারাইজ করি, তার মানে হচ্ছে আপনি বলতেছেন যে মানুষের কল্যাণের জন্য কাজ করা, এবং আপনারা ইন্সপায়ার্ড বাই হচ্ছে যে যেহেতু এটা ইসলামী, সো ইসলামী মানে হচ্ছে যে আমাদের সৃষ্টিকর্তা এবং আমাদের রাসূল যেভাবে বলছে, আপনারা ওই পন্থায় আপনারা মানুষের কল্যাণ করতে চান, এই তো? এটাই হচ্ছে স্টেটেড গোল in a bigger schema, yes. In a bigger schema. আচ্ছা। তো বাংলাদেশে যদি আপনি চিন্তা করেন যে বাংলাদেশে আমরা তো আসলে অনেকটা যেটাকে আমরা কথা ভাষায় বলি নামকা ওয়াস্তে মুসলিম, ঠিক না? আমরা শুক্রবার আমরা মসজিদে যাই, নামাজ পড়ি, আমরা ঈদ পালন করি খুব ধুমধাম করে, হ্যাঁ, আমরা সব অপরাধ করি।
তো এই যে আমাদের যে বাঙালি মুসলিমদের যে একটা স্পেসিফিটি, এই জায়গাটাতে যারা খুব সিরিয়াস মুসলিম না আর কি, মানে আপনি যেভাবে সিরিয়াস বা নন সিরিয়াস হোয়াটএভার, আমরা খুব সিরিয়াস মুসলিম না, কিন্তু আমরা আমাদের পরিচয়, মুসলিম পার্টটা আমাদের পরিচয়ের খুব একটা ইন্টিগ্রাল অংশ, এটাকে আমরা ইন্টিগ্রাল মনে করি। তো সেইখানে যেহেতু আমরা অতটা সিরিয়াস না, কিন্তু জামাত ইসলামীর লক্ষ্য বা উদ্দেশ্য এটা খুব সিরিয়াস একটা মুসলিম প্রজেক্ট, ইসলামিক প্রজেক্ট মনে হয় আমার কাছে। সো আমার কাছে মনে হয় কি যেখানে একটা বিরাট ডিসকানেক্ট আছে উইথ দ্য পপুলেশন, বিকজ দ্য পপুলেশন তারা দে আর নট ভেরি সিরিয়াস, বাট জামাত ইসলামী একটা খুব সিরিয়াস ইসলামিক প্রজেক্ট। তো এটাকে আপনি ঠিক কীভাবে মনে করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই জায়গাটাতে অনেক কিছু বলা এবং বুঝার একটা ব্যাপার রয়েছে। আমরা যদি দেখি যে সমাজে যারা ক্রিয়াশীল, যারা অ্যাক্টিভ এবং যারা পরিবর্তন করেন, চেঞ্জ মেকার যারা, তাদের সংখ্যা কিন্তু খুব কম, তাদের সংখ্যা কিন্তু খুব বেশি না। আমরা যদি একটা ছোট্ট এক্সাম্পল দেখি যে বিভিন্ন সময়ে আমরা সবাই ব্যক্তিগত জীবনে বিভিন্ন অ্যালুমনাই অ্যাসোসিয়েশন, আমাদের কলেজের অ্যাসোসিয়েশন থেকে শুরু করে পরিবারেরও বিভিন্ন রকম ছোটোখাটো দায়িত্ব কিন্তু আমরা পালন করি, এবং এই সমস্ত দায়িত্ব পালন করতে গিয়ে যখনই টাকা পয়সার হিসাব নিকাশের বিষয়টা থাকে, তখন কিন্তু আমরা যে কাউকে ট্রাস্ট করি না। আমরা ট্রাস্ট করি এমন ব্যক্তিকে যার মধ্যে কিছুটা নীতি নৈতিকতা, রেসপন্সিবিলিটি আছে, এবং অধিকাংশ সময় যারা এই পুরা বিষয়টার সাথে সংশ্লিষ্ট তাদের মধ্যে যারা একটু ধার্মিক তাদেরকেই কিন্তু চুজ করা হয়। কারণ আমি হয়তো নিজেকে ট্রাস্ট করি না, কিন্তু যে একটু ধার্মিক মনে করি যে সে আমার টাকা পয়সার হিসাবটা মেনটেন করতে পারবে, সো মেরে দিবে না। সো এই জায়গাটা, মানে এক্সাম্পলটা খুবই ইম্পর্টেন্ট। কারণ হলো যে বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি, যে আমাদের সোসাইটির নীতি নৈতিকতা, মৌলিক যেই মানবতা বোধ, তারপরে আমাদের যেই সোশ্যাল ফেব্রিক, এখানে কিন্তু বিভিন্ন আমাদের পৃষ্ঠপোষকতা, সরকারি পৃষ্ঠপোষকতার কারণে আমাদের একটা বড় নৈতিকতার অবক্ষয় কিন্তু আমরা দেখেছি। এবং এই নৈতিকতার অবক্ষয়টা থেকে এমন কোনো ম্যাজিক সুইচ কারো কাছে নাই যেটা চাপ দিল অটোমেটিক্যালি মানুষ একেবারে মানে অনৈতিক থেকে পুরোপুরিভাবে নীতি নৈতিকতা মেনে চলছে। এরকম কিন্তু মানে ম্যাজিক ওয়ান্ড নাই। কিন্তু সমাজের কিছু লোককে স্যাক্রিফাইস করতে হবে সমাজকে পরিবর্তন করার জন্য। বাদবাকি লোকজন অটোমেটিক্যালি চেঞ্জ হবে না, তারা আস্তে আস্তে ধীরে ধীরে চেঞ্জ হবে। কিন্তু এই চেঞ্জ হওয়াটার আকাঙ্ক্ষা কিন্তু অনেকের মধ্যেই আছে। একটা আমরা যদি বিল্ডিংয়ের কথা বলি, এই যে রুমে আমরা বসে আছি, এই রুমটা ডেফিনেটলি কাঠের তৈরি। সবগুলা কাঠ কিন্তু যেই অবস্থায় এটা আনা হয়েছিল সে অবস্থায় এটার অরিজিনাল শেপটা ইনট্যাক্ট রেখে এই বিল্ডিংটা কিন্তু করা যাবে না। কিছু কিছু কাঠকে কাটতে হবে অর্ধেক করে, কিছু কিছু কাঠকে একেবারে 2/3 কাটতে হবে, এবং এর মাধ্যমেই কিন্তু একটা বিল্ডিং হয়ে যাবে। সো একটা সোসাইটিতে সবাই যদি মনে করে যে আমি আমার অবস্থানটাকে আমি অটুট রাখবো, আমি কোনো স্যাক্রিফাইস করব না, তাহলে কিন্তু সেই সোসাইটিটা কিন্তু মুভ ফরওয়ার্ড করবে না। সো এই কারণে জামাত ইসলামীর যারা নেতৃবৃন্দ, যারা কর্মী, জামাত ইসলামীর এক্সপেকটেশন হলো তারা এই স্যাক্রিফাইসটা করবে সমাজের অন্য সবার জন্য, এবং এর মাধ্যমে সমাজের অন্যদেরকে তাদের চরিত্রের মাধ্যমে, তাদের কাজকর্মের মাধ্যমে আকৃষ্ট করবে। এবং এর মাধ্যমেই আমরা একটা সুখী সমৃদ্ধ সমাজ গড়ে তুলব। এখন জামাতের যেই রিগোরটা, এটা হলো জামাতের মেম্বারশিপের জন্য, জামাতের কর্মীর জন্য, কিন্তু সাধারণ মানুষ কিন্তু সমর্থন করতে পারে, এবং তারা যদি নিজেদেরকে ওই স্যাক্রিফাইসের মেন্টালিটিতে নিয়ে যেতে প্রস্তুত হয়, তাহলে তারা আরও অগ্রসর হতে পারে, আরও বেশি অ্যাক্টিভ হতে পারে জামাত ইসলামের মধ্যে। আচ্ছা, তাহলে আমি যদি সামারাইজ করি, আপনার পয়েন্টটা হচ্ছে যে জামাত ইসলামী একটা সিরিয়াস প্রজেক্ট, ইসলামিক প্রজেক্ট, কিন্তু দেশের মানুষ হয়তো লেস সিরিয়াস, তারা এত সিরিয়াস না ইসলাম নিয়ে। কিন্তু আপনি বলছেন এই সিরিয়াসনেসটা ইজ অ্যাপ্লিকেবল ফর জামাত ইসলামীর যারা কর্মী সমর্থক আছে বা যারা লিডারশিপ আছে তাদের জন্য, কিন্তু মানুষের জন্য এটা এত হয়তো অ্যাপ্লিকেবল না। এটা মানুষের, ওকে ঠিক আছে, এটা ওয়েল আন্ডারস্টুড। তাহলে আপনি আমাকে একটা জিনিস বলেন যে যখন আমরা বাংলাদেশি ইসলামপন্থী বলি, তখন আমরা বেসিক্যালি যেটা হয় যে জামাত ইসলামী, তাবলিগ,
হেফাজত বা হোয়াট এভার যত ঘটনা আছে, সবাইকে মানুষ একটা লেন্সে দেখে। সো ধরেন জামাত ইসলামের একটা ভালো কাজও যেরকম ইসলামিস্ট ব্লকের উপরে বর্তায়, এবং ইসলামিস্ট ব্লকের যেই ধরনের তাদের নট সো পজিটিভ জিনিসগুলোও ব্রডলি জামাত ইসলামের উপর অ্যাপ্লাই করে। সো তাদের ব্যাপারে মানুষের যে নেগেটিভ ইমপ্রেশনগুলো আছে সেটাও জামাত ইসলাম অ্যাপ্লাই করে। আপনি যদি আমাদেরকে বলতে পারেন যে জামাত ইসলামের সাথে অন্যান্য ইসলামিক দলগুলার অথবা গ্রুপগুলার মৌলিক কোনো পার্থক্য কি আছে ইন টার্মস অফ পলিটিক্স এবং দ্য ওয়ে দে ওয়ান্ট টু সি বাংলাদেশ? খুব সুন্দর একটা প্রশ্ন, এবং এটা নিয়ে কিন্তু একাডেমিক রিসার্চ হচ্ছে একাডেমিক এরিনাতে। আমরা অনেকেই পলিটিক্যাল সায়েন্টিস্ট ব্রুকিং ইনস্টিটিউটের সাদি হামদির কথা জানি। তার কিন্তু একটা এন্টায়ার প্রজেক্টই আছে রিথিঙ্কিং পলিটিক্যাল ইসলাম এটা নিয়ে, এবং মানে এটাকে অনেকেই মিসআন্ডারস্ট্যান্ড করে, মিসইন্টারপ্রেট করে। কিন্তু সাদি হামিদের সাথে আমি ব্যক্তিগতভাবে আমার সম্পর্ক রয়েছে, কথা বলি মাঝে মাঝে। ওর উদ্দেশ্যটা হলো যে একটা ওয়েস্টার্ন পলিটিশিয়ান কিংবা একটা ওয়েস্টার্ন একাডেমিক যখন পলিটিক্যাল ইসলামকে দেখে তখন তারা এটাকে মোটা দাগে একটা বক্সের মধ্যে বন্দি করে ফেলে। এবং সাদি হামিদের উদ্দেশ্য হলো এটা দেখানো যে আমরা যেমন একটা ক্যান্ডির দোকানে গেলে উই গেট অল ডিফারেন্ট ফ্লেভার্স অফ ক্যান্ডি, পলিটিক্যাল ইসলামেরও এরকম বিভিন্ন রকম ফ্লেভার আছে। ইটস নট ওয়ান, এটা মনোলিথিক না, অনেক ধরনের ফ্লেভার আছে। ইউ হ্যাভ দ্য মোস্ট এক্সট্রিম ইসলামিক পলিটিক্যাল ইসলামিক অর্গানাইজেশন, সাথে সাথে ইউ হ্যাভ দ্য মোস্ট লিবারেল ইসলামিক পলিটিক্যাল অর্গানাইজেশন, যেটাকে একটা সেকুলার অর্গানাইজেশনের সাথে কোনো রকমই পার্থক্য করা যায় না। সো ইট কামস ইন different flavor, it comes in different colors, so you can choose from a variety. Right, but এইখানে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে দিস ইজ ভেরি ডিফিকাল্ট ফর এনিওয়ান যে টু ডিস্টিংগুইশ। যে ধরেন বাংলাদেশে যারা লেস সিরিয়াস মুসলিম, আমরা যারা লেস সিরিয়াস মুসলিম, ঠিক আছে, তাদের জন্য হাউ ইট ইজ লাইক ধরেন যে মানে এটা কীভাবে সম্ভব এটা বোঝা? No, it's a great question. It's a great question, এবং it actually is very relevant as well. So আমি এই কথাটা এভাবে বলি যে হ্যাঁ, আপনি ইসলামের যেই রিগর এটা হয়তো আপনি পছন্দ করেন, কিন্তু কোনো কারণে আপনি এটা করতে পারছেন না, কিংবা আপনি মনে করেন যে আপনি ইসলামের 5-6টা জিনিস আপনার পছন্দের 2-3টা জিনিস কোনো কারণে আপনার বুঝে আসছে না, যার কারণে আপনি ডিসঅ্যাগ্রি করেন। সো এরকম অনেক ধরনের মানুষ কিন্তু পাওয়া যায়। কিন্তু একটা পলিটিক্যাল স্পেকট্রামে আমি এজন্যই নীতি নৈতিকতা এবং মোরালিটির কথা বারবার এমফেসাইজ করছি। এটার কারণ হলো বাংলাদেশের মতো একটা ঘুণে ধরা সমাজে নীতি নৈতিকতার নিশ্চয়তা আনতে হলে এটার পিছনে একটা স্ট্রং অ্যাকাউন্টেবিলিটির প্রয়োজন। আপনি অন্যায় করবেন না, কেউ আপনাকে দেখছে না, আপনি অন্যায় করতে পারেন আপনার চোখের মানে বাংলাদেশের সচিবালয়গুলোতে এমন অবস্থা হয় যে সময়টা 1 সেকেন্ড কিংবা 1 মিনিট এদিক ওদিক করে ফেললে পরে কোটি কোটি টাকা এদিক সেদিক করা যায়। সো কেউ দেখছে না আপনাকে। সো এই জায়গাটাতে একটা স্ট্রং অ্যাকাউন্টেবিলিটি, পরকালের ভয় এবং এই যে রিলিজিয়াস আপব্রিঙিং ট্রেনিং, এটার প্রয়োজনীয়তাটা কিন্তু অপরিসীম। এখন এটা সমাজের প্রত্যেকটা ব্যক্তির জন্যই প্রয়োজন, কিন্তু বেশি করে প্রয়োজন যারা সমাজে দায়িত্বশীল ব্যক্তি, যারা সরকার পরিচালনা করবে। আমার সাথে যখন একটা টার্কিশ ফ্যামিলির কথা হচ্ছিল একবার, যখন প্রথম নাজিমুদ্দিন আরবাকান টার্কির প্রধানমন্ত্রী হয়েছিলেন অ্যারাউন্ড 96, এই সময় খুব ছোট ছিলাম, কেবল ইন্টারমিডিয়েট পাশ করেছি। তো সেই ভদ্রমহিলা এবং তার ফ্যামিলি তারা খুবই সেকুলার, মানে ওয়েস্টার্ন পোশাক পরা। তো আমি তার সাথে কথা বলছিলাম যে টার্কিতে এরকম চেঞ্জ আসলো, তোমাদের কী মন মানসিকতা। সো সেই ভদ্রমহিলা খুব ওয়াজ ভেরি ক্যান্ডিড, আমাকে খুব সুন্দর করে বলছে যে আমি মানে নিজেকে ওইরকম মুসলমান মনে করি না, আমি ড্রিঙ্ক করি, আমি পার্টি করি, আমি মানে আমাদের মতো নট সো সিরিয়াস মুসলিম, মানে আমাদের মতো না, আরও এক্সট্রিম, মানে হি ডাজ নট হ্যাভ এ শ্রেড অফ বিলিভ যে মানে মানে মদ পান থেকে শুরু করে সব কিছুই সে করে। সে বলছে শি ইজ অ্যাডমিটিং ইট,
সে বলছে যে আমি এগুলা সব কিছু করি, কিন্তু আই স্টিল ভোটেড ফর নাজিমুদ্দিন আরবাকান। তখন আমি খুব অবাক হয়ে গেলাম যে কি কারণ। তখন বলছে যে আমাদের টার্কির অপার সম্ভাবনা রয়েছে, কিন্তু রাজনীতিবিদদের দুর্নীতির কারণে টার্কি তার পোটেনশিয়াল অর্জন করতে পারছে না। এবং আমার বিশ্বাস যে এই ব্যক্তিরা, আমি তাদের আইডিওলজির সাথে একমত না, কিন্তু একটা জায়গায় আমি তাদের সাথে একমত, সেটা হলো যে এরা দুর্নীতি করে না, এবং আমি এদের সাথে ওঠা বসা করতে গিয়ে দেখেছি যে এরা দুর্নীতি করতে পারবে না। এই কারণে আমি তাদেরকে ভোট দিয়েছি। সো ইটস এ ভেরি স্ট্রং মেসেজ ফর বাংলাদেশি কমিউনিটি। আমি জানি যে অনেকের অনেক ধরনের রিজার্ভেশন রয়েছে অনেক ব্যাপারে, দ্যাট ইজ ফাইন। এবং একটা ডেমোক্রেটিক সোসাইটিতে কোনো কিছু কিন্তু চাপিয়ে দেওয়া সম্ভব না। এবং আমি এটা নিয়ে পরেও আলাপ করব যে আমরা যেই ইসলামের ভার্সনটাকে আমরা বিশ্বাস করি, থিওলজিতে বিশ্বাস করি, সেই বিশ্বাসটা আমাদের আসে হলো কোরআন এবং হাদিসের ইন্টারপ্রিটেশন থেকে। এবং সেই ইন্টারপ্রিটেশনের মধ্যে পরিষ্কারভাবে আমরা দেখি যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে বলছেন যে লা ইকরাহা ফিদ্দিন, যে ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নেই। সো এটা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রিমাইন্ড করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, আপনার বিচার করা আপনার কাজ না। সুতরাং এইটা কিন্তু আমাদের যে ইন্টারপ্রিটেশন অফ আন্ডারস্ট্যান্ডিং, সেটা থেকে কিন্তু আমরা বিশ্বাস করি যে আমরা কোনো কিছু কারো উপরে চাপাই দিতে পারবো না। সুতরাং যাদের ইসলামোফোবিয়া আছে, এবং মানে আমি ইসলামোফোবিয়াটা আমি নেগেটিভলি বলছি না, বাংলাদেশের অনেক মানুষের মধ্যে এটা আছে, এবং এটা তারা হয়তো রিয়েলাইজ করে না বিভিন্ন কারণে। সো ইসলাম ভীতি আছে কিছু মানুষের মধ্যে যে এই হলে এই হবে, আমাদেরকে ঘরে বন্দি করে ফেলবে, আমাদেরকে জোর করে বোরখা পরাবে। সো এই ভীতিটা থেকে আমি তাদেরকে আশ্বাস দিতে চাই যেটা হবে না। এটা নিয়ে হয়তো আমরা আরেকটু পরে আলাপ করব। এটা আমাদের নেক্সট পয়েন্ট। কিন্তু যেই জায়গাটা খুব প্রয়োজন, যে বাংলাদেশে আমি, তুমিও ইকোনমিক্সের স্টুডেন্ট, আমি যদিও ইকোনমিক্সের স্টুডেন্ট না, কিন্তু ফাইন্যান্স এবং ইকোনমিক্স খুব ক্লোজলি রিলেটেড। আমার অবজারভেশন অনুযায়ী বাংলাদেশের ইকোনমিতে সবচেয়ে বড় লিকেজ হলো করাপশন। আমরা যদি শুধুমাত্র সরকারি কাজকর্মের মধ্যে দুর্নীতিটা অর্ধেকও কমিয়ে আনতে পারি, পুরোপুরি কমানো একটা টার্মে সম্ভব না, তাহলে পরও আমাদের জিডিপি গ্রোথ অ্যাটলিস্ট আমার হিসাব অনুযায়ী 3 থেকে 4% বেড়ে যাবে, উইচ ইজ সিগনিফিক্যান্ট। সো আমাদের আইডিওলজিক্যাল, আমি এজন্যই যারা খুবই মডার্ন, আমরা যে খুব ইউজ করতে পছন্দ করি, যে আরবান মিডল ক্লাস, আরবান এলিট, তাদের কাছে আমি অ্যাপিল করব যে গিভ জামাত ইসলামী এ চান্স। একটু দেখেন যে দুর্নীতিটা এরা কমাতে পারে কিনা। অ্যান্ড উই আর নট জাস্ট শুটিং থিংস ফ্রম আওয়ার হিপ। আমরা কিন্তু উই হ্যাভ এ ট্র্যাক রেকর্ড। আমাদের, আপনি যদি জামাত ইসলামীর যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলোতে যদি আপনি যান, দেখবেন যে দুর্নীতি একেবারে নাই আমি বলবো না, কিন্তু কম। জামাতের 2 জন মন্ত্রী, তাদের ব্যাপারে একটা ধারণা ছিল যে এরা হুজুর মানুষ। সো এই জায়গাগুলো কিন্তু আমাদের উই ক্যান লিভ বাই এক্সাম্পল, অ্যান্ড উই হ্যাভ এ ট্র্যাক রেকর্ড। সো গিভ আস এ চান্স। এটা হচ্ছে যে জামাত ইসলামীর সম্বন্ধে অনেক ধরনের মিসকনসেপশন আছে, অথবা মানে এটা জামাত ইসলামীর পক্ষ থেকে বলা হয় মিসকনসেপশন, কিন্তু সোসাইটির জেনারেল পারসেপশন হচ্ছে দিস ইজ দ্য রিয়েলিটি, দিস ইজ দ্য কাইন্ড অফ, ইট হ্যাজ বিকাম ফ্যাক্ট। লাইক ফর এক্সাম্পল, যে জামাত ইসলামী যদি কখনো ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশটা কেমন হবে? এটা কি একটা আফগানিস্তানের মতো হবে, নাকি এটা একটা ইরান হবে, নাকি এটা একটা মালয়েশিয়া হবে, না এটা একটা পাকিস্তান হবে, না এটা কি হবে আসলে? সো দ্যাট ইজ এ হিউজ, আই উড সে জেনারেল মানুষের দিক থেকে এটা একটা, আই উড সে একটা কোয়েশ্চেন, একটা কিউরিয়াসিটি। এবং অনেকে মনে করে যে হ্যাঁ, জামাত ইসলামী আসলে এটা তো তালেবান হয়ে যাবে, এটা তো আফগানিস্তান হয়ে যাবে, এবং এই রেটরিকগুলো, এই জিনিসগুলো খুব স্ট্রংলি আমাদের সোসাইটিতে আছে। তো এই জায়গাতে আপনি অলরেডি কিছুটা টাচ বেচ করছেন এগুলাতে, যে হ্যাঁ, সেটা হচ্ছে যে জামাত ইসলামী ক্ষমতায় আসলে মেয়েদের উপরে কোন ধরনের রেস্ট্রিকশন আসবে? মিসকনসেপশনটা হয় এই কারণে যে আমি আমার উদ্দেশ্য এবং লক্ষ্যটা বোঝাতে ব্যর্থ হয়েছি। সুতরাং আই উইল টেক দ্য রেসপন্সিবিলিটি। সো এটা আমার দায়িত্ব, আমার ব্যাপারে মানুষ যেন ভুল না বোঝে। মানুষ আমাকে কেন ভুল বুঝবে? বোঝাটার কারণটা হলো যে আমি তাদেরকে রিচ করতে পারিনি, আমার বোঝানোর ব্যর্থতাটা। সো আমি ওই জায়গা থেকেই ব্যর্থতাটা স্বীকার করে নিয়েই আমি শুরু করছি উত্তর দিতে, যে হ্যাঁ, জামাত ইসলামের একটা পয়েন্ট সেট করি, সেটা হচ্ছে যে ইট হ্যাজ বিন এ লাইক মোর দেন আই থিঙ্ক 5 or 60 কেস যে জামাত ইসলামী বাংলাদেশে কাজ করে। তো স্টিল এই যে মিসকনসেপশন, যেটা জামাতের পক্ষ থেকে বলা, এটা মিসকনসেপশন, এবং মানুষ মনে করে, বা দেশের মেয়েরা বা
যারা আমাদের মতো লেস সিরিয়াস মুসলিম তারা মনে করে যে না দিস ইজ দ্য রিয়ালিটি, জামাত আসলে দেশ তালেবান হয়ে যাবে, এই হবে সেই হবে অমুক তমুক। তো আপনার জাস্ট পয়েন্টের মধ্যে আমি এটা মানে যেটা বলতে চাইছি হচ্ছে ইট হ্যাজ বিন এ ফিউ ডিকেডস, 5 ডিকেডস। সো এই টাইম কম্পোনেন্টটা ধরে যদি আপনি অ্যান্সারটা দেন যে ইটস নট এ নিউ পার্টি। না। ইয়া So yeah, almost 80 years, 1941 থেকে শুরু করে আজকে 85. So yeah, it's a very valid question. So yeah, we take responsibility যে আমাদের যেভাবে মানুষের কাছে পৌঁছানো উচিত ছিল সেভাবে আমরা পৌঁছতে পারিনি। So there are some reality, কিন্তু আমি এক্সকিউজ নিতে পছন্দ করি না, বাট at the same time there are some fact যে গত 16 বছর ধরে আমরা মানুষের কাছে পৌঁছানোর জন্য খুব ক্রিয়েটিভ উপায়ে আমাদের পৌঁছতে হয়েছে। সরকারি নির্যাতনের শিকার হয়েছিলাম আমরা, শুধু তাই না স্বাধীনতার পরেও 5 বছর, 4.5 বছর, 3.5 বছর আমরা এক্সেপশন আমরা যদি সেগুলো তো আমরা জানি যে জামাত ইসলামী ওয়াজ মোর অর লেস পারসিকিউটেড। না, আমি এগুলাকে এক্সকিউজ হিসাবে নিচ্ছি না, কিন্তু এটার কারণে আমাদের কিছু অবস্টাকল হয়েছে, এটা রিয়ালিটি। যে বাট ডিসপাইট দ্যাট আমাদের উচিত ছিল আরো গ্রেটার পপুলেশনের কাছে পৌঁছানো। আর একটা বিষয় হলো যে কোনো সোসাইটিতে, যে কোনো পরিমণ্ডলে, রাজনৈতিক পরিমণ্ডলে যখন একটা বাইনারি চয়েস থাকে, তখন একটা থার্ড পার্টির জন্য এই বলয়টা ভেদ করাটা খুব কঠিন। যে কারণে জামাত ইসলামের প্রতি মানুষের অনেক সহানুভূতি, অনেক জায়গায় ভালোবাসা থাকলে পরেও they were the victim of bipartisan politics. People choose one or the other. সো এখন আমরা নতুন একটা রিয়ালিটিতে আছি। সো এখানে আমি পরে যাব। তো আমি মিসকনসেপশনটা একটু অ্যাড্রেস করি। সেটা হলো, আমি যেটা বললাম যে মিসকনসেপশনটার রুটটা হলো যে আমাকে না জানা, এবং কিংবা আমি জানাতে ব্যর্থ হয়েছি। সো বেসিক্যালি আমরা যদি একটা স্যাম্পল সাইজ নেই যে জামাত ইসলামীতে কি মহিলারা নেই, সো এটাও একটা বড় মিসকনসেপশন, কারণ জামাতের অনেক বড় প্রোগ্রামে মহিলাদেরকে দেখা যায় না। রাইট সো দ্যাট ওয়াজ ওয়ান অফ মাই কোশ্চেনস অ্যাকচুয়ালি। আপনি যদি এটা ব্রট আপ করলেন, এটার সাথে হয়তো অ্যানসার করতে পারবেন। হ্যাঁ, আমি তাহলে করছি, অ্যাড্রেস করছি। দেখি না জামাতের এক্স্যাক্টলি আমরা কোনো ভিজিবল উইমেন প্রেজেন্স আমরা দেখি না। যদিও আমি জামাতের শীর্ষস্থানীয় 2জন নেতা, তাদের কথা আমি তারা বলছে যে হয়তো মোর দেন 30 or 40% হচ্ছে লিডারশিপ বা জায়গায় কেন দেখা যায়। হ্যাঁ, সো টু অ্যাড্রেস দ্য কোয়েশ্চেন যে আমাদের যেই রিপ্রেজেন্টেটিভ অর্ডিন্যান্স আছে, সেটাতে নারী নেতৃত্বের যে কোনো পলিসি মেকিং বডিতে নারীর পার্টিসিপেশন হলো 33% থাকার রিকোয়ারমেন্ট, সেখানে জামাতের হল 44%। সো দ্যাট ইজ ওয়েল অ্যান্ড অ্যাবাভ। এবং যে সমস্ত জামাতের আমরা যদি স্ট্রং হোল্ডগুলো বাংলাদেশে দেখি, যে জায়গায় জামাত খুব শক্তিশালী, যে জায়গায় জামাত নির্বাচনে ভালো করে, এই জায়গাগুলোতে আমরা দেখব যে পুরুষদের থেকে মহিলাদের মধ্যে কাজ বেশি। সো আই অ্যাগ্রি উইথ ইউ, আই কনকার উইথ ইউ যে মহিলাদের মধ্যে যে জামাতের এত কাজ, এটা ভিজিবল না বিভিন্ন কারণে। সো এটা আমরা একটু পরে অ্যাড্রেস করি। সো ওই জায়গাটাতে আমি প্রথম কোয়েশ্চেনটা আই ওয়ান্ট টু পিভিট ব্যাক, যে জামাতের মহিলাদেরকে যদি দেখা হয় যে তারা আসলে কি করে, তারা কি ঘরে বন্দি থাকে, তাদেরকে কি কাজকর্ম করতে দেওয়া হয় না, তাদের স্ট্যাটাসটা কি। সো আমি খুব বেশি দূরে যাব না। আমি যদি রিসেন্ট কয়েকটা জামাতের যারা শীর্ষ পর্যায়ের নেতৃত্বে ছিলেন, আমার আব্বা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে কবুল করুন, তিনি ছিলেন জামাতের আমির, জামাতের সেক্রেটারি জেনারেল বহুদিন। তো উনার স্ত্রী কি করতেন, কিংবা উনার সন্তানরা কি করতেন, যদি আমরা একটু দেখি যে আমার আম্মা বাংলাদেশে প্রথম মিডল ক্লাস পপুলেশনের জন্য ইংলিশ মিডিয়াম স্কুল করেছিলেন। কারণ এর আগে 1979-এ ইংলিশ মিডিয়াম স্কুল ওয়াজ অনলি ফর হাই ক্লাস। তখন গ্রিন হেরাল্ড, আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল, আর হলো উইলস লিটল ফ্লাওয়ার আর স্কলাস্টিক, এর বাইরে কোনো ইংলিশ মিডিয়াম স্কুল ছিল না। এবং এগুলা হলো মিডল ক্লাস, খুব ধনী শ্রেণী না হলে করতে পারতো না। আমার আম্মা বাংলাদেশে প্রথম মিডল ক্লাসের জন্য ইংলিশ মিডিয়াম স্কুল করেছিলেন, যেটা তখন মিডল ক্লাসের মানুষ কল্পনাও করতে পারতেন না। এবং তিনি দীর্ঘদিন, তার পুরা লাইফে তিনি মানারাতের প্রিন্সিপাল ছিলেন। তিনি আরও একটা ইসলামিক স্কুল প্রতিষ্ঠিত করেছেন। সো এখন বাংলাদেশে আমার আম্মা 1979 সালে, তারপরে 80-র দশকে, পুরাটুকু 90-র দশকে এবং আমরা এখন 2000 সালের পরে কর্মক্ষেত্রে প্রচুর নারীদেরকে দেখি। কিন্তু 80-র দশকে কিন্তু হাতে গোনা কিছু মহিলা কর্মক্ষেত্রে ছিলেন, এবং লিডারশিপ পজিশনে এরকম
প্রতিষ্ঠান তৈরি করা এগুলা কিন্তু রেয়ার ছিল। সো জামাতের, এবং আমার আম্মা এমন না যে তিনি রেবেল, তিনি জামাত ইসলামী করেন না, এরকম না। আমার আম্মা জামাত ইসলামীরও শীর্ষ মহিলা দায়িত্বশীলা ছিলেন। তারপরে এখন যদি আমরা বর্তমান আমিরের ফ্যামিলি দেখি, বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান, তার স্ত্রী ডক্টর আমেনা শফিক, তিনিও একজন মেডিকেল ডাক্তার এবং তিনি এমপি ছিলেন। আচ্ছা, সো এই দুইটা কিন্তু ইটস নট মানে ইটস নট অ্যান এক্সেপশন, এটাই কিন্তু নর্ম। ডিসকারেজ করে সেটা হলো যে অশ্লীলতা, বেহায়াপনা, এবং এটার কারণে যে মিসকনসেপশনটা এইখান থেকে আসতেছে। আপনি যখন বলতেছেন যে শালীনতা বা মিসকনসেপশন, সো একটা তো সিরিয়াস প্রজেক্ট, জামাত ইসলামী যে সিরিয়াস ইসলামিক প্রজেক্ট, কিন্তু একটা লেস সিরিয়াস বাঙালি মহিলা, বাঙালি মেয়ে যে তার মতো করে ড্রেস আপ করে যেতে ইচ্ছা, মানে সে কমফোর্টেবল ওইটাতে, তো সেই জায়গাটাতে জামাত ইসলামী কী করবে আসলে? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে আমি জবরদস্তি করতে পারবো না। সো জামাত ইসলামী যেটা করতে পারবে ম্যাক্সিমাম আমি বলছি যে দে উইল প্রবাবলি, আগে যেটা হয়তো সোসাইটিতে ছিল না, যে এই শালীনতার উপকারিতা, এটা নিয়ে মোটিভেশনাল টক, পজিটিভ ক্যাম্পেইন, এটা ম্যাক্সিমাম করতে পারবে, এটা মানুষকে বোঝানোর জন্য। কিন্তু কাউকে জোর জবরদস্তি করার কোনো এখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেয় নাই। কেন জামাত ইসলামী এটা করবে? মানে দ্যাট ইজ আওয়ার বিলিভ, এবং এটাই জামাত ইসলামী করবে। এবং আমরা এটার মানে এগেন, মানে আমি যেই কথাগুলো বলার চেষ্টা করব, মানুষকে যারা, এগেন আমি আমাদের দায়িত্ব ব্যর্থতাটা অ্যাডমিট করেই বলছি যে জামাতের যে প্রতিষ্ঠানগুলো আছে, হাজার হাজার প্রতিষ্ঠান আছে জামাতের, সেই প্রতিষ্ঠানগুলোতে আপনারা একটু গিয়ে দেখেন যে সেখানে কি জামাত কোনো রকম বাড়াবাড়ি করছে কিনা, কীরকম চলছে। তারপরে জামাতের মন্ত্রীরা যখন 2001 থেকে 2006 পর্যন্ত মন্ত্রণালয় চালিয়েছেন, সেই মন্ত্রণালয়ে কি মহিলাদেরকে তারা বোরখা পরতে বাধ্য করেছে কিনা, সো এই বিষয়গুলো কিন্তু আছে সামনে। আচ্ছা, তাহলে আমি যদি জিনিসটা সামাইজ করে ভাবি যে জামাত ইসলামী হয়তো যদি তারা পাওয়া যায়, তারা পজিটিভ ক্যাম্পেইন করবে, ওকে ফাইন, এটা কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডেবল। তার মানে হচ্ছে, আমি যদি আরও ব্ল্যান্ডলি বলি, যে কোনো একজন কেউ শাড়ি পরে সে তার অফিসে গেল, সো ইট ওন্ট বি রেস্ট্রিক্টেড, রাইট? মানে সে শাড়ি পরলো অথবা সে হিজাব ছাড়া যে কোনো ড্রেস পরলো, তার মানে ওইটার উপরে কোনো রেস্ট্রিকশন বা ওইটার উপরে কোনো ধরনের বিধিনিষেধ, যেটা এখন যেরকম মানুষ, মেয়েরা যেভাবে যায়, এরকম কোনো বিধিনিষেধ থাকবে না। সো এটাই যে মানুষকে জোর করে দেখেন না, মানে খুব সত্যি কথা বলি যে আমাদের অনেকের পরিবারের মধ্যেই আছে যে আমাদের সন্তানরা, তারা হিজাব, তাদেরকে আপনি বাসা থেকে পরিয়ে দিলেন, তারা যখন বাসা থেকে বাইরে যায় তখন তারা হিজাবটা খুলে ফেলে। সো ধর্মীয় বিষয়টা খুব ইন্টারেস্টিং, যেটা আপনি জোর করে করলেও এটার মধ্যে কোনো লাভ নাই। সো এটাকে আপনাকে, মানে ইট হ্যাজ টু কাম ফ্রম উইদিন, তা না হলে ইট ইজ নট সাস্টেনেবল। এটা আমরা অনেক এক্সাম্পল দেখেছি দুনিয়াতে, যে ইরান থেকে যেই ফ্লাইটগুলো বের হয়, একেবারে সবাই খুব হিজাব করে বের হয়, তারপরে যখন মানে অ্যাজ সুন অ্যাজ দ্য প্লেন টেক্স অফ সবার পোশাক পরিবর্তন হয়ে যায়। এটা সৌদি এয়ারলাইন্সেও আমরা দেখেছি অনেক, তাই না? সো দিস ইজ এ লেসন, যে আপনি জোর করে কোনো কিছু করলে এটার তো সুফল হয় না, বরং এটা হিতে বিপরীত হয়, এবং এটা এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জোর জবরদস্তি করতে নিষেধ করেছেন। ওকে, এটা ওয়েল আন্ডারস্টুড। এরপরে কোশ্চেনটা মেবি দ্য মোস্ট, মানে জামাতের সবাইকে এটা ফেস করতে হয়, সো আমাকে যেটা রিপিট করতে হচ্ছে সেটা হচ্ছে যে আপনি কি মনে করেন যে এখনকার যেই জেনারেশন এখন আছে বাংলাদেশে, মোস্ট অফ দেম তারা 71 দেখে নাই, তারা 71 পোস্ট 71 জেনারেশন। তো এই জেনারেশন এখন তো তারা একটা, মানে আমরা তো একটা রেভলিউশন করে ফেললাম। তো এখনকার সময়ের বাস্তবতায় 71 ইস্যুটা ইজ কামিং রিপিটেডলি, এবং আই থিঙ্ক ইট উড কাম রিপিটেডলি, এবং জামাত ইসলামী হ্যাজ টু অ্যান্সার দিস কোয়েশ্চেন। সো এখানে যদি আপনি কিছু অ্যাড করেন। জামাত ইসলামীর বক্তব্য খুব পরিষ্কার, যে জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপরে কোনো আঘাত আসলে জামাত ইসলামী সর্বপ্রথম সেই আঘাত মোকাবেলার জন্য প্রস্তুত, এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে জামাত ইসলামী তাদেরকে শ্রদ্ধা করে, তাদেরকে অশ্রদ্ধা করে না। পিপল অফ বাংলাদেশ, দে নিড এ ক্লোজার অন দিস টপিক, এবং I think maybe Jamaat Islami can do more
to clarify and help close this chapter. এবং মানে আমরা তো মানে আই থিঙ্ক যে যেহেতু কোয়েশ্চেনটা জামাত ইসলামীকে ফেস করতে হয়, তাহলে জামাত ইসলামী শুড হ্যাভ সাম মোর ক্লিয়ার অ্যান্সার। মেবি আই ডোন্ট নো হাউ ক্লিয়ার দ্যাট কুড বি, বা জামাত সেটা করবে কিনা, বাট মেবি দ্যাট উড হেল্প দিস জেনারেশন। এখানে একটু বলি যে ডেফিনেটলি অফকোর্স মানে হোয়াট উড হ্যাভ শুড হ্যাভ ইফ অ্যান্ড বাট এগুলা তো থাকবেই ডেফিনেটলি, কিন্তু আই ক্যান গ্যারান্টি ইউ যে ডাজন্ট রিয়েলি ম্যাটার হোয়াট জামাত সেজ, it's not going to please everybody, and like I said, every answer is a wrong answer, and I agree with you, something needs to be done. কিন্তু এই ক্লোজারটার জন্য রাজনৈতিক দলগুলার ভূমিকা রাখাটা ইট উইল পলিউট দ্য ন্যারেটিভ। এটা নিরপেক্ষ দৃষ্টিতে একাডেমিক দিক থেকে এই ক্লোজারটা আসতে হবে, নির্মোহ ক্লোজার আসতে হবে। যখন নির্মোহ ক্লোজারটা আসবে তখন মানুষ একটা অ্যাকসেপ্টেবল অ্যান্সার কিন্তু সহ্য করবে। কিন্তু বর্তমানে যেহেতু কোনো ক্লিয়ার কাট কিছু নেই, এই কারণে জামাত ইসলামী যাই বলুক না কেন, ইট উইল নেভার বি এবল টু স্যাটিসফাই এভরিওয়ান, আমি যেটা বলছিলাম। সুতরাং জামাতের সিম্পল যেটা লং স্ট্যান্ডিং কথা, যে ডেফিনেটলি 71-এর মুক্তিযুদ্ধের বিরোধিতা জামাত করেছিল, অ্যান্ড দেয়ার আর রিজনস। সো সেই পলিটিক্যাল রিজনটাকে মানুষ পছন্দ করতে পারে, অপছন্দ করতে পারে, এবং জামাত ইসলামীর যিনি দীর্ঘদিনের আমির ছিলেন প্রফেসর গোলাম আজম সাহেব, তিনি তার প্রথম যে পাবলিক স্পিচ সেখানে পরিষ্কারভাবে তিনি বলেছেন যে আমার আচরণের কারণে আমি সারা জীবন মানুষের মঙ্গলের জন্য কাজ করেছি। দ্যাট ওয়াজ হিজ এক্স্যাক্ট ওয়ার্ড, যে আমি যেটা ভালো মনে করেছি সেটা করেছি, কিন্তু আমার কোনো কাজে কেউ যদি অসন্তুষ্ট হয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ওকে, এখন আমরা প্রেজেন্ট বাংলাদেশে যদি আমরা ফিরে যাই, তাহলে জুলাই রেভলিউশনে যদি আমরা চাই, তাহলে জুলাই রেভলিউশনে তো জামাত সব পলিটিক্যাল পার্টির একটা বড় রোল ছিল। তো আপনি কি জামাতের স্পেসিফিক কোনো রোল নিয়ে কি আপনি কথা বলতে চান, বা আপনি কি এমন কোনো কিছু যেটা আমরা জানি না বা যেটা জামাতের একটা সিগনিফিক্যান্ট রোল ছিল, এরকম কিছু কি মানে আমাদেরকে আপনি বলতে চান কি? না, ডেফিনেটলি এখানে সবচেয়ে গভীরভাবে আমি স্মরণ করতে চাই যে অলমোস্ট 2000-এর কাছাকাছি প্রাণহানি হয়েছে, যারা শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি যেন তারা শহীদ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করেন। এখনও বুলেটের আঘাত নিয়ে অনেক আহত ব্যক্তিরা আছে যারা এখনও পর্যন্ত তাদের পুরাপুরি সুচিকিৎসাও নিশ্চিত করতে পারেনি। অনেক ফ্যামিলি বাবা হারিয়েছে, সন্তান হারিয়েছে। সো ইট ওয়াজ পেইনফুল। সো এখানে ক্রেডিট নেওয়ার যে রাজনীতি, এটা বরাবরই জামাত অপছন্দ করে। আমরা দেখেছি যে এই 36শে জুলাইয়ের পরপরই জামাত ইসলামীর সম্মানিত আমির, তিনি একেবারে রিগার্ডলেস অফ পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, জামাতের ফ্যামিলির সে ব্যক্তি কিনা কিংবা অন্য কোনো সংগঠনের কিনা কিংবা নিরপেক্ষ কিনা, কিন্তু তিনি প্রত্যেকটা শহীদের পরিবারের বাসায় কিন্তু যাওয়ার চেষ্টা করেছেন, এবং সর্বপ্রথম জামাত ইসলামীর পক্ষ থেকে শহীদদেরকে অর্থ সহযোগিতা করা হয়েছে উইথ লিমিটেড ক্যাপাসিটি। জামাতের ক্যাপাসিটি তো সরকারি ক্যাপাসিটির সাথে ম্যাচ করতে পারে না, কিন্তু তারপরও শহীদের ফ্যামিলিরা কিন্তু এখনও অকপটে স্বীকার করে যে আমিরে জামাতের পক্ষ থেকে তাদেরকে যে রিচ করা হয়েছে, এটা এরকম সহযোগিতা তারা কিন্তু আর কারো কাছ থেকে পায়নি। সো এবং এখনও পর্যন্ত আহতদের চিকিৎসা এবং অন্যান্য বিষয় আদি যেগুলো আছে, এই সবগুলোর মধ্যেই কিন্তু আমরা দেখছি যে জামাত ইসলামীকে বিভিন্নভাবে বিভিন্ন ন্যারেটিভের মধ্যে থেকে মাইনাস করে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু সাধারণ মানুষ কিন্তু জামাত ইসলামী কিংবা ইসলামী ছাত্র শিবিরের যে অবদান, সেই অবদানের কথা তারা বলছে, জামাতের পক্ষ থেকে কিন্তু কখনো ওইভাবে বলা হচ্ছে না। সুতরাং আমি ওই কন্টিনিউটিটা আমি রাখতে চাই যে ডেফিনেটলি এখানে সবার ভূমিকা হয়েছে, সবার ভূমিকা ছিল, অ্যান্ড জামাত ওয়াজ এ পিস অফ দ্য পাজল। সুতরাং জামাতের ভূমিকাটা আলাদা করে হাইলাইট করার কোনো প্রয়োজন নেই। সবার ভূমিকা ছিল, এবং সবার ভূমিকা যদি না থাকতো তাহলে পরে এই স্বৈরাচারের জগদ্দল পাথর বাংলাদেশের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এত সহজে সরিয়ে নিতে পারতেন না। ইন্ডিয়া একটা ইট হ্যাজ বিকাম ভেরি সেন্সিটিভ ইস্যু বাংলাদেশে, এবং ওভারওয়েলমিং একটা ইন্ডিয়ান সেন্টিমেন্ট আগেও ছিল, এখন এটা অনেক 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 বাড়ছে দেশে। সো
ইন্ডিয়ার সাথে ঠিক জামাতের প্র্যাগমেটিক স্ট্যান্ড পয়েন্ট থেকে জামাতের পলিসিটা ঠিক কি হইতে পারে বা কি বলে আপনার কাছে মনে হয়? মানে এটাও একটা অগ্নিগর্ভ যে এখানে মানে ইফ ইউ ওয়ান্ট টু টাচ ইট ইউল বি বার্নড, সো মানে ইউ ক্যান নেভার সেভ ইউর স্কিন। এটাই হলো আর একটা এরকম একটা ইস্যু। সো ইন্ডিয়া ডেফিনেটলি ইজ এ বিগ কোয়েশ্চেন দ্যাট ইজ গোয়িং টু মোটিভেট এ লট অফ নিউ ভোটার্স স্পেশালি। সো এখন এখানে আমি কিছু কথা বলি, ইট মাইট নট বি পপুলার। আমি একটা জিনিস জাস্ট জিজ্ঞেস করি, জামাত ইসলামের সাথে ইন্ডিয়ার অফিসিয়াল অথবা আনঅফিসিয়াল জুলাই 36 এর পরে কোনো যোগাযোগ কি হয়েছে নাকি? না, এখনো পর্যন্ত হয় নাই। আচ্ছা, শুধুমাত্র যেটা এগেন আমি জামাত ইসলামের সোর্সে এটা জানিনি, এটা নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছে যে জামাত ইসলামীর যে ইফতার প্রোগ্রাম তারা এবার অর্গানাইজ করেছিল, সেখানে একজন মিড লেভেলের কূটনৈতিক জামাত ইসলামীর ইফতার পার্টিতে পার্টিসিপেট করেছেন। সো এটা হলো নিউ ইয়র্ক টাইমসের। দ্যাট মে বি দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি। না, ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি না, কারণ আমার আব্বা যখন মন্ত্রী ছিলেন তখন প্রতি ঈদের সময় আমাদের বাসায় একটা কূটনীতিকদের জন্য একটা রিসেপশনের আয়োজন করা হতো। সেখানে আমি দেখেছি যে মানে সবচেয়ে বাংলাদেশ ফোবিক ব্যক্তি এখন ইন্ডিয়ান টিভি চ্যানেলে, যার নাম হলো রাষ্ট্রদূত হাই কমিশনার বিনা সিকরি, তিনি তখন রাষ্ট্রদূত ছিলেন, তিনি আমাদের বাসায় এসেছেন। সো এটা এজন্য কিন্তু মানে বিষয়টা হলো যে বাট দ্যাট ইউ মাইট ট্রিট দ্যাট অ্যাজ অ্যান এক্সেপশন, কারণ তখন সরকারি মন্ত্রী হিসাবে একটা কূটনৈতিক বাধ্যবাধকতার কারণে হয়তো তারা এসেছেন, উইলিংলি এসেছিলেন কিনা জানি না। বাট মানে আমি যদি আনপপুলার কথাটা বলি যে ইউ ক্যান নট চেঞ্জ ইয়োর নেইবার। বাংলাদেশের প্রতিবেশী হলো ইন্ডিয়া, এবং একটা দেশের মানুষের সাথে আর একটা দেশের মানুষের সম্পর্কটা ঘৃণার উপরে প্রতিষ্ঠিত হতে পারে না। বাংলাদেশের মানুষের সাথে ইন্ডিয়ার মানুষের তো কোনো শত্রুতা আসলে নেই। শত্রুতাটা যেখানে সেটা হলো যে ইন্ডিয়ার যেই পলিসিগুলা, সেই পলিসিগুলা বাংলাদেশের অর্থনীতির প্রতি হুমকির। ইন্ডিয়ার ফরেন পলিসি মোটা দাগে বাইপার্টিজান, বোথ কংগ্রেস এবং বিজেপি দুই দলেরই ফরেন পলিসি আগ্রাসী, যেটা বাংলাদেশের সার্বভৌমত্বকে আন্ডারমাইন করে। সো বিরোধটা এখানে, এবং এই কারণেই কিন্তু, এই ভয়ের কারণেই কিন্তু জামাত ইসলামের যেই রাজনৈতিক ইতিপূর্বে সিদ্ধান্তগুলা, যেটা নিয়ে আমরা অনেক সময় সত্যি কথা বলতে খুব লাজুক হয়ে যাই, ইট ওয়াজ বিকজ অফ দ্যাট। সো এই জিনিসগুলাতে মানে ইন্ডিয়ার পক্ষ থেকে যদি মানে গ্যারান্টি না দেওয়া হয় যে তাদের অতীতের এখনও পর্যন্ত তারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তাদেরকে আশ্রয় দিয়ে রেখেছে এবং সেখান থেকে হাসিনা প্রতিদিন হুমকি দিচ্ছে। সো বাংলাদেশের প্রতি যেই আগ্রাসী মনোভাব, এটা যদি ভারতের নীতি নির্ধারকরা পরিবর্তন না করেন, তাহলে পরে বাংলাদেশের অধিকাংশ মানুষ তো ভারতের সেই সরকারের সাথে কোনো রকম আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে কমফোর্টেবল ফিল করবে না। বিগত দিনগুলোতে কোনো ন্যায়ভিত্তিক ফরেন রিলেশনশিপ ছিল না ইন্ডিয়ার প্রতি, এটা প্রভুভৃত্য সম্পর্ক ছিল, এবং জামাত ইসলামী সেই প্রভুভৃত্য সম্পর্ককে রিকগনাইজ করে না। এখন ইন্ডিয়ার সাথে তো আমরা আমাদের নেবারকে তো আমরা চেঞ্জ করতে পারবো না, সুতরাং ইন্ডিয়ার সাথে আমাদের সুসম্পর্ক হইতেই হবে, ইটস এ মাস্ট। এবং এই সুসম্পর্কটা হতে হবে ইনসাফের ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, এবং এটার যদি অ্যাবসেন্স থাকে তাহলে পরে ইটস নন নেগোশিয়েবল। এবং আমি বিশ্বাস করি যে শুধু জামাত ইসলামী না, বাংলাদেশে রাজনীতির জন্য এটা একটা রেড লাইন হতে হবে যে ইন্ডিয়ার ফরেন পলিসি যদি সম্মানজনক না হয়, তাহলে পরে সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যমতে বসতে হবে যে তারা এই অসম্মান টলারেট করবে না। ওকে, এটা ওয়েল আন্ডারস্টুড। আমরা লাস্ট সেগমেন্টে আসছি। লাস্ট সেগমেন্টটা হচ্ছে যে এখন নতুন বাংলাদেশের একটা সবাই আমরা বলি যে নতুন বন্দোবস্ত অথবা নতুন অভিপ্রায়, মানুষের যে আকাঙ্ক্ষা। তো আপনি অনেকগুলো জিনিস টাচবেজ করছেন যে হোয়াট জামাত ইসলামী ক্যান অফার এবং ওয়াই জামাত ইসলামী ইজ মে বি পার্ট অফ দ্য সলিউশন। সো এই যে জামাত ইসলামী ক্যান বি পার্ট অফ দ্য সলিউশন ইন বাংলাদেশ 2.0, এটা ঠিক কীভাবে হইতে পারে বলে আপনার মানে জামাত ইসলামী ডিস্টিংটিভলি অন্যান্য পলিটিক্যাল পার্টি যা অফার করে না, জামাত অফার করে,
বা জামাত এজ এ পার্টি দ্যাট ক্যান ব্রিং ইন দ্য টেবল, এরকম একটা দুইটা বা তিনটা জিনিস আপনি যদি বলতে চান, সেই তিনটা জিনিস কি হবে, বা টপ 3 থিংস যেটা অন্য পলিটিক্যাল পার্টিসগুলো পারতেছে না, জামাত ক্যান ডু ইট, এবং দিস ইজ হোয়াট পিপল ওয়ান্ট? I'll give you just one. ওকে, এবং এটা অন্য কারো পক্ষে সম্ভব না। অনলি জামাত ক্যান ডেলিভার ইট। এবং আমি এটা বলছি এই কারণে না যে আমি সবাইকে খুব সুন্দর গল্প শোনাতে চাই। মানে আমি কিছুদিন আগে একটা মিমি দেখেছিলাম যে ফক্স চিকেনদের সামনে বক্তৃতা করছে যে ইফ আই গেট ইলেক্টেড আই উইল বি ভেগান। সো আমি এ ধরনের কোনো কথাও বলছি না। আমি এমন কথা বলতে চাই যেটা আই ক্যান ব্যাক ইট আপ অ্যান্ড আই হ্যাভ এ ট্র্যাক রেকর্ড। এরকম একটা জিনিসই আছে, এবং এটাই হলো নতুন বন্দোবস্ত। এই বন্দোবস্তে আমি এটা একটু আগেও টাচ করেছি শুরুর দিকে আমাদের আলোচনার মধ্যে। নোবডি ক্যান গিভ দ্যাট। সেটা হলো একটা দুর্নীতিমুক্ত সমাজ, আনকম্প্রোমাইজিং অ্যাটিটিউড এগেনস্ট করাপশন। বাংলাদেশের সত্যিকার অর্থে সমাজ কিন্তু ঘুণে ধরা। সো এই সমাজকে ইভেন আমরা যদি দেখি যে নতুন বন্দোবস্তের কথা ছাত্ররা বলছে, কিন্তু কি পরিমাণ দুর্নীতিতে নতুন দল কেবল শুরু করতে পারলো না আক্রান্ত। কেন আসিফ এবং নূরজাহান বেগমের এপিএসকে এই সময় ফায়ার করতে হলো? কোটি কোটি টাকার, শত শত কোটি টাকার দুর্নীতি, যেটা আমরা শেখ হাসিনার এপিএস এর কথা শুনেছিলাম, আসিফের এপিএস এর শত শত, শেখ হাসিনার পিয়নের কথা শুনেছিলাম, এখন আসিফের পিয়নের সেই দুর্নীতির কথা আমরা শুনছি, নূরজাহান বেগমের দুর্নীতির কথা শুনছি। তারপরে সালাউদ্দিন নামে নতুন একজন দরবেশ এসেছিল, বিশাল লম্বা দাড়ি পাগড়ি পরা, তাকে শত শত কোটি টাকার দুর্নীতি বাণিজ্য, দরবেশ ছাড়া চলে না। সো এনসিপি ক্যান নট ডু ইট, পিরিয়ড। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এনসিপি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিতে পারবে না। দে হ্যাভ অলরেডি ফেইলড, দে ডোন্ট হ্যাভ এ ট্র্যাক রেকর্ড। বিএনপি, আই হ্যাভ ট্রিমেন্ডাস রেসপেক্ট ফর বিএনপিজ লিডারশিপ। খালেদা জিয়াকে আমি বিশ্বাস করি এবং আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ এবং সবচেয়ে সফল এবং সবচেয়ে কম্প্রিহেন্সিভ রাজনীতিবিদ। এবং আমি দোয়া করি যে খালেদা জিয়া পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসেন। বাংলাদেশের জন্য খালেদা জিয়ার প্রয়োজন রয়েছে। হ্যাভিং সেড দ্যাট, বিএনপির মতো বিরাট বড় একটা দল এবং বিএনপির মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স কিংবা রিক্রুটমেন্টের যেই ভেটিং, এই ভেটিংটা অত সিরিয়াস লেভেলের ভেটিং করা বিএনপির পক্ষে সম্ভব না। মানে বিএনপি ইজ নট গিয়ার্ড দ্যাট ওয়ে। এজন্য বিএনপির মধ্যে আমরা অনেক পরিবর্তন দেখছি, যে চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নিচ্ছে, উইচ ইজ গুড, এনকারেজিং, কিন্তু তারপরও পেরে উঠতে পারছে না। কারণটা হলো যে একটা মোরাল আপব্রিঙিং দরকার, তারবিয়ত আমরা যেটাকে বলি, যে প্রশিক্ষণ দরকার, যেটার মাধ্যমে মানুষের মধ্যে ভয় ভীতি, আল্লাহ ভীতি তৈরি হবে। এবং যারা, আমি একটু শেষ করি 1 মিনিট, যেটার মাধ্যমে তারা শুধুমাত্র নিজেদেরকে নিয়ে চিন্তা করবে না, আখিরাতের কথা তাদের মধ্যে ইনস্টল হবে। এবং জামাত ইসলামী এটা শুধু মুখের কথা দিয়ে সীমাবদ্ধ রাখেনি। আমার আব্বা যখন মন্ত্রী ছিলেন, মুজাহিদ সাহেব যখন মন্ত্রী ছিলেন, অনেকেই টিটকারি দিয়ে বলতো যে মোল্লারা তো চালাইতে পারবে না। সো দে ওয়ার নট সুপারস্টার্স। তারা এমন কোনো কিছু করে ফেলেন নাই, ম্যাজিক কোনো চাবি তাদের হাতে ছিল না। কিন্তু আপনি যদি পিয়ন থেকে শুরু করে, ড্রাইভার থেকে শুরু করে, ইন্টারেস্টিং হলো যে আমাদের বাসার একটা ড্রাইভার ছিল, তো আমি সেই ড্রাইভারকে এক সময় নিয়ে আব্বার সাথে আমরা একটা বিয়ে বাড়িতে গেছিলাম। তো আমার এক বন্ধু, তার ড্রাইভার, আমার ড্রাইভারের মানে আমার আব্বার সরকারি ড্রাইভারের সাথে আলাপ করতেছিল, এবং ড্রাইভারদের আলাপের একটা বিষয় কিন্তু তেল চুরি, যে কিভাবে। তো আমাকে আমার বন্ধু পরে বলতেছে যে আমার ড্রাইভার গল্প করতেছে, যে আমি তারা জিজ্ঞেস করছিলাম যে এরকম কি অবস্থা, কি বন্দোবস্ত। তো সে ড্রাইভার বলছে যে আমার স্যারেরই তো কোনো বন্দোবস্ত নাই, আমি কেমন বন্দোবস্ত করবো। সো ইট ইজ ইনফেকশাস, অনেস্টি ইজ ইনফেকশাস। এখনও এই সরকারের, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারের একটা বড় স্ট্রেংথ হলো যে টপ লেভেলে কিন্তু তারা দুর্নীতি করছেন না, যার কারণে ইমিডিয়েট একটা এটার ইম্প্যাক্ট রয়েছে। সৎভাবে কিছু মন্ত্রণালয় চলছে, কিন্তু এর নিচে কিন্তু এই ইনফেকশনটা ট্রাভেল করতে পারছে না। সুতরাং জামাত ইসলামীকে আপনারা একটা সুযোগ দিয়ে দেখেন, এটাই কিন্তু নতুন বন্দোবস্ত। আপনি যদি পুরনো বন্দোবস্ততে ফিরে যান, তাহলে পরে জামাতকে আপনাদের তো চেষ্টা করার, আপনারা একটা সময় ট্রাস্ট করে দেখেন। ইফ জামাত ফেলস, উই উইল নেভার কাম ব্যাক। এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে যে আপনি যেহেতু বিএনপির সাথে কম্পারিজনটা করলেন, যে হ্যাঁ বিএনপি ইজ এ ভেরি বিগ পলিটিক্যাল পার্টি, এবং তারা অনেক জায়গায় হয়তো সাকসেসফুল হয়েছে, কিছু অনেক জায়গায় আবার সাকসেসফুল হয় নাই এই চাঁদাবাজি বা এই জিনিসগুলো কন্ট্রোল করার জন্য। এখন যদি একজন বিএনপি সমর্থক বা একজন বিএনপি নেতা, সে যদি বলে যে জামাত ইসলামীতে ইজ এ
রিলেটিভলি স্মলার পার্টি দেন বিএনপি। সো জামাত ইসলামী যখন বড় হবে, সো তখন মানে ইটস নট এ লাইক দ্য কম্প্যারিজন ইজ নট অ্যাপল টু অ্যাপল। বিএনপি ইজ এ হিউজ বিগ পলিটিক্যাল পার্টি, যারা মানে সবাই মনে করে যে এখন ইলেকশন হলে বিএনপি উড বি দ্য ল্যান্ডস্লাইড উইনার, ইলেকশন উড সে, বাট দিস ইজ দ্য জেনারেল পারসেপশন। ডিফারেন্ট অপিনিয়ন অফকোর্স আছে। সো কথা হচ্ছে জামাত যখন এরকম ম্যাস পিপলের পার্টি হবে, জামাত কি তার এই সততা বনেস্টি বা এই যেই জায়গাটা নিয়ে এখন আপনি বলতেছেন যে দ্যাট ইজ দ্য সিঙ্গেল মোস্ট সেলিং পয়েন্ট, এটা কি তখন থাকবে বলে আপনার মনে হয়? ইট উইল বি এ চ্যালেঞ্জ, কিন্তু জামাতের স্ট্রাকচারটা যেভাবে যেরকম, যে আমি মনে করি যে জামাত কিন্তু গণমুখী দলে পরিণত হয়েছে বিগত 16 বছরে। কারণ এটার মানে এটা হলো খুব মানে মোস্ট আনলাইকলি আউটকাম যেটা হয়েছে, যে গত 16 বছরে সরকার জামাত ইসলামের অফিসগুলো বন্ধ করে রেখেছে। সো দিস ইজ ইন্টারেস্টিং, কারণ জামাত ইসলামের কাজের যেই নেচার, একটা বড় অংশ জামাতের কাজ হলো অর্গানাইজেশনটার স্ট্রাকচার মেনটেন করা, উইচ ইনভলভস এ লট অফ রিপোর্টিং। এবং একটা রেগুলার ইন্ডিভিজুয়ালের যদি আমি উদাহরণ দিই, যে তিনি সকাল থেকে বিকাল পর্যন্ত তার জীবিকার জন্য ব্যবসা বাণিজ্য হোক, চাকরি বাকরি হোক, স্কুলে পড়ানো হোক, কলেজে পড়ানো হোক, এই কাজগুলো করছেন, করে তিনি বাসায় গিয়ে অল্প কিছু খাওয়া দাওয়া করে জামাতের কাজের জন্য বের হয়ে যান। এবং এই যে রিপোর্টিংয়ের যে কাজগুলা, এই কাজের জন্য জামাতের অনেক দায়িত্বশীলদেরকে সেই যে বিকালবেলা কিংবা মাগরিবের নামাজ পড়ে জামাত অফিসে ঢুকতে হয়, বের হতে হতে রাত 9টা 10টা 12টাও কোনো সময় বেজে যায়, তারপরে গিয়ে তিনি ঘুমাতে যান। জনগণের সাথে মিশার কিন্তু সুযোগটা আস্তে আস্তে কমতে থাকে, এবং এই কারণে জামাতের অনেক দায়িত্বশীল লেভেলের লোকজনের সাথে জনগণের একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল। কিন্তু বিগত 16 বছরে যখন আওয়ামী লীগ সরকার জামাতের সমস্ত অফিস বন্ধ করে দিল, তো জামাতের এই লোকগুলার তো আর অফিসে যাওয়ার জায়গা নাই। তাদের কাজ তো কিন্তু বন্ধ করেনি, তারা তখন অফিসগুলা খুলে বসছে দোকানের মধ্যে, চার দোকানে গল্প করতে করতে, তাদের অন্য জায়গায় মানুষের বাসায়। সো এই অফিসটা যখন জনগণের মধ্যে চলে গেল, তখন কিন্তু জামাতের এই লিডারগুলা হঠাৎ করে গণমুখী হয়ে গেলেন, এবং এটার অনেকগুলো অ্যাডভান্টেজ। এবং এই কারণেই জামাত ইসলামী এটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এই কারণে আমি বলছি যে এটার দুইটা জিনিস হয়েছে। একটা হলো যে আপনি টিভিতে বলছেন যে জামাত হলো যুদ্ধাপরাধী, সন্ত্রাসী, কিন্তু চার দোকানে যখন এইটা টিভিতে লোকটা দেখছে আর তার পাশে বসে জামাতের নেতাটা কাজ করছে, তখন তো বলতেছে যে এর থেকে ভালো মানুষ আমি আমার জীবনে দেখি নাই। সো এই যে ন্যারেটিভ যেটা প্রচার করা হচ্ছে, এটার সাথে রিয়েলিটি যে ম্যাচ করে নাই, কারণ আপনি একটা দেশে যখন সমস্ত প্রশাসন আপনার উপরে নিপীড়ন চালায়, তখন কিন্তু আপনার জন্য সার্ভাইভ করা কঠিন হয়ে যায় যদি জনগণ আপনাকে শেল্টার না দেয়। আপনাকে জনগণ শেল্টার দিচ্ছে, পুলিশ এসে বলতেছে যে জামাতের ওই লোকটাকে দেখছো কিনা, পুলিশের সামনে ওই লোক বলতেছে যে না আমি তো দেখি নাই, পুলিশ চলে যাওয়ার পরে একটা গালি দিয়ে বলবে যে আমার পাশেই তো বসে আছে, আমি তো তোর বলবো না। এই যে কপারেশনটা, এই ভালোবাসাগুলা, এটা কিন্তু জামাতকে একটা গণমুখী দলে পরিণত করেছে। এবং তুমি যেটা বললা যে দল বড় হলে ডেফিনেটলি এ ধরনের সমস্যা হতে পারে, হ্যাঁ এটা ট্রু, এটা হতে পারে। কারণ জামাত ইসলামী তো আর ভিন গ্রহের একটা দল না, বাংলাদেশের সমাজের যেই অবক্ষয়, এটার একটা টাচ তো জামাত ইসলামের মধ্যেও পড়বে। এবং আমরা দেখেছি যে জামাত ইসলামের মধ্যেও কিছু লোকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এসছে, জামাত ইসলামী কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কিন্তু জামাতের যে ইন্টারনাল মেকানিজমটা, যে রোকন হওয়ার শর্ত, সেই শর্তের যদি কারোর মধ্যে ঘাটতি থাকে তাহলে তার বিরুদ্ধে যে ডিসিপ্লিনারি ব্যবস্থা, সো মানে ইউ হ্যাভ সাম সর্ট অফ অটোমেটিক স্টেবিলাইজার, যেটা কিন্তু অন্য দলের মধ্যে নাই। এবং এই স্টেবিলাইজারটা থাকার কারণে আমি বলছি না যে জামাতের প্রত্যেকে ধোয়া তুলসী পাতা হয়ে যাবে, দেয়ার স্টিল উইল বি সাম প্রবলেম্যাটিক ইস্যুস, সাম প্রবলেম্যাটিক ইন্ডিভিজুয়ালস। কিন্তু একটা জিনিস আমি গ্যারান্টি দিতে পারি, যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ হয়, শুধু দুর্নীতি না, মানে জামাতের রোকনিয়াতের শপথ, যেটা জামাতের নেতৃত্বের গুণাবলী, কোনো কারো ব্যাপারে যদি ঘাটতি দেখা যায়, দুর্নীতি তো আরও। সো যে জিনিসগুলা সাধারণ সমাজের দৃষ্টিতে অন্যায় না, এরকম কাজ করলেও জামাত এবং শিবিরের মধ্যে তাদের সদস্য পদ কিংবা রুকনিয়াত মুলতবি হয়ে যাবে। সো এই যে চেক অ্যান্ড ব্যালেন্সের যে ব্যবস্থাটা, এটা এখানে 100% গ্যারান্টি দেওয়া সম্ভব না, বাট একটা মোটা দাগে গ্যারান্টি দিতে পারে যে জামাতের যারা নেতৃত্বের পর্যায়ে আসবে, তারা
দুর্নীতির সাথে সংযুক্ত হওয়ার তাদের কোনো সুযোগ নাই। ওকে, লাস্ট কোয়েশ্চেন, মেবি লাস্ট সেট অফ কোয়েশ্চেন্স। নাম্বার ওয়ান খুব কুইকলি জিজ্ঞেস করবো, আপনি যদি কুইকলি অ্যান্সার দেন আর কি। সেটা হচ্ছে জামাতের ইন্টারনাল কনফ্লিক্ট বা ইন্টারনাল জিনিসগুলো মিডিয়াতে নর্মালি আসে না, বাট আমার মনে হয় যে আপনি যেটা বললেন যে গত 16 বছরে জামাত অনেক বড় হয়েছে, এটা অনেক গণমুখী হয়েছে, সো এই কারণে এখন অনেক কিছু মিডিয়াতে আসে, সোশ্যাল মিডিয়াতে আসে। যেমন যারা ডিবেটস, যেমন যে শীর্ষ নেতৃত্ব যারা একসময় ছিলেন এবং যাদেরকে কাইন্ড অফ এক্সট্রা জুডিশিয়াল কিলিং টাইপের করে যাদেরকে হ্যাং করা হইলো, হ্যাঁ, একটা প্রশ্নবিদ্ধ বিচারের মাধ্যমে করা হইলো। তো এই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে হয় এখন, যে জামাতের তখনকার নেতৃত্ব বা এখনকার নেতৃত্ব তারা কি চাইছিলেন, কীভাবে চাইছিলেন, এগুলো নিয়ে বেশ ডিবেট আছে এবং এই ডিবেটগুলো খুব হট ডিবেট সোশ্যাল মিডিয়াতে। সো এই জায়গাগুলোতে আপনি যদি কোনো কমেন্ট করতে চান, কুইক কমেন্ট। না, ডেফিনেটলি জামাত কোনো মোনোলিথিক কিংবা গ্রুপ থিঙ্কিং টাইপের পলিটিক্যাল পার্টি না। জামাতের এবং আমি মানে মোটা দাগে বলে নিতে চাই যে ডাইভার্সিটি ইজ এ স্ট্রেংথ, ইটস নট এ থ্রেট। সো জামাতের যারা নেতৃত্বে পর্যায়ে আছে তাদের মধ্যে ডাইভার্সিটি রয়েছে। স্কুল ব্যাকগ্রাউন্ড, সাধারণ শিক্ষিত মানুষ নেতৃবৃন্দ রয়েছে, মাদ্রাসা শিক্ষিত নেতৃবৃন্দ রয়েছে, বিভিন্ন ধরনের চিন্তার মানুষ রয়েছে। একটা বড় দলে অনেক ধরনের চিন্তা থাকবে এবং বিলিভ ইট অর নট, জামাতের শুরা খুবই ডেমোক্রেটিক ওয়েতে, খুবই ক্রিটিক্যালি অনেক বিষয় নিয়ে আলোচনা হয়, সবসময় হয়। কিন্তু ইন্টারনাল ডিসিপ্লিনটা এতই শক্ত যে যখন একটা বিষয়ে অনেক রকম মত থাকতে পারে এবং সবাই মত প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ মত প্রকাশের কারণে কারো বিপদে পড়তে হবে না, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সিদ্ধান্ত যেটা নেওয়া হয় এই সিদ্ধান্তের উপরে সবাই আস্থাশীল থাকে। এটাই হলো ইন্টারনাল ডিসিপ্লিন। সো জামাতের নেতৃবৃন্দের মধ্যে বিভিন্ন রকম চিন্তাভাবনা থাকতেই পারে, ইটস বিউটি। কিন্তু যখন সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে, এই সিদ্ধান্ত নেওয়ার পরে এই সিদ্ধান্তের উপরে সবাই আস্থা রাখে এবং সব সিদ্ধান্ত যে সঠিক হবে এরকমও তো না, কারণ মানুষের দ্বারা ভুল হতে পারে। সো কিন্তু সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে এটা নিয়ে আর কোনো দের ইজ নো লুকিং ব্যাক। সো এই ডিসিপ্লিনটার কারণে মূলত আমরা একটা স্ট্রং প্রোগ্রেস দেখি জামাতের মধ্যে। এখন ফেসবুক, সোশ্যাল মিডিয়া তো ইটস এ ডিফারেন্ট বিস্ট, এভরিবডি হ্যাজ অ্যান ওপিনিয়ন এবং কারো ওপিনিয়ন যে কোত্থেকে আসে বুঝি না। কাউকে দেখে মনে হয়, আমি অনেকজন ফেসবুক সেলিব্রিটিদেরকে মনে করতাম তারা বিএনপির বড় বড় ইনফ্লুয়েন্সার, কিন্তু এখন দেখি যে তারা এনসিপি করে। আবার বহুত লোকজনকে আমি মনে করতাম যে তারা ইসলামপন্থী মানুষ, হঠাৎ করে দেখি যে তারা অন্যরকম চিন্তাভাবনার মানুষ। সো ফেসবুক হলো কিবোর্ডের পিছনে যখন মানুষ কথা বলে তখন অনেক সময় হিতাহিত জ্ঞান থাকে না, লাইক কামানো, ভিউ কামানো, কন্ট্রোভার্সি যত হবে, মানে there is a motivation, everything can be monetized. সো এই জায়গা থেকে আমি সোশ্যাল মিডিয়ার কার্যক্রমকে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করি না, বাট আমি যেটা মনে করি যে ডাইভার্সিটি ইজ এ বিউটি, ডাইভার্সিটি ইজ এ স্ট্রেংথ, এবং জামাতের মধ্যে ডাইভার্স ওপিনিয়ন থাকা ইটস এ ব্লেসিং। কারণ সবাই যদি একভাবে চিন্তা করে তখন ইউ উইল মেক এ রং ডিসিশন। সো মেবি দ্য লাস্ট কোয়েশ্চেন, যেহেতু মানে এখনকার সময় আপনি মানে ইয়াংরা বাংলাদেশের একটা বড়, মানে আপনি ভোটের হিসাবে যদি চিন্তা করেন মেবি তারা 60%, 60-70% ইয়াং ভোটার। জামাত ইসলামীর লিডারশিপ এবং বিএনপি লিডারশিপ, আমরা ইয়াংদেরকে আমরা দেখতে পাই না। বিএনপিতে খুবই কম, আর জামাত ইসলামীতে আছে, কিন্তু তারপরও মনে হয় যে দিস ইজ নট হাউ, লাইক দ্য লিডারশিপ ডাজন্ট লুক লাইক দে আর রিপ্রেজেন্টিং বাংলাদেশ। লাইক ইফ আই look at them, like they are dress up, the way they talk, so এটা বিএনপিতেও আছে এবং এটা জামাতেও আছে। তো যারা এখনকার ইয়াং, আপনি তাদেরকে আপনি কি বলবেন, দ্য ওয়ে দে থিঙ্ক নাও? আমরা এখন অনেকটাই পরিচিত ইয়াংদের চিন্তার সাথে। জামাতকে তারা কেন সাপোর্ট করতে পারে এই সময়, গিভেন হোয়াট উই হ্যাভ ডিসকাস সো ফার? আপনি যদি একটা বা দুইটা পয়েন্ট বলেন, সেই পয়েন্টটা কী হবে যেটা দেখে সে মনে করবে না, আই ক্যান সাপোর্ট জামাত ইসলামী ইভেন দো আই এম নট এ সিরিয়াস মুসলিম, হয়তো আমি কমপ্লিটলি সেকুলার, কিন্তু আমি মনে করি যে জামাত ইসলামীকে আমার সাপোর্ট করা উচিত।
What would be that point? সো এটা একই ঢোল বারবার পিটাচ্ছির মতো শোনা যাবে। সো নাম্বার ওয়ান রিজন হলো যে নো ওয়ান এলস ক্যান গ্যারান্টি দ্যাট বাংলাদেশ ক্যান বি মিনিমাইজিং করাপশন। আমি দুর্নীতি মুক্ত করাটা সম্ভব না একটা টার্মে, ইট নিডস ওভারহলিং। কিন্তু শুধুমাত্র জামাত ইসলামী পারে বাংলাদেশকে দুর্নীতি কমিয়ে আনতে। এই কারণেই জামাত ইসলামীর কোনো অল্টারনেটিভ এখনো পর্যন্ত যারা রাজনীতিতে আছে তারা দেখাতে পারবে না। এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যদিও ইউ আর রাইট যে এখনো পর্যন্ত যাদেরকে জামাতের যারা মানে টপ লেভেলের লিডারশিপ, ডেফিনেটলি দে বিলং টু এ পার্টিকুলার এজ গ্রুপ। কিন্তু আমরা দেখছি আস্তে আস্তে যে আমিরে জামাত তার সমস্ত বক্তৃতার মধ্যে তিনি কিন্তু তরুণদেরকে গুরুত্ব দেন, তরুণদের প্রশংসা করেন এবং জামাতের লিডারশিপের তরুণদের আমরা তো দেখি না। তরুণদের ইনশাল্লাহ দেখবেন, ভবিষ্যতে দেখবেন। এবং সাথে সাথে যেটা আমি বলতে চাই, আশ্বস্ত করতে চাই তরুণদেরকে যে জামাত ইসলামী অ্যাকনলেজ করে যে আজকে থেকে 30 বছর পরে কিংবা 40 বছর পরে বাংলাদেশে যারা বসবাস করবে তারা কত বছর বয়সের আজকে যদি আমরা একটু দেখি যে আজকে যাদের বয়স 20 থেকে 30, তারা আগামী 30 বছরে তারা হয়ে যাবে 30 থেকে 60 বছর বয়সের। আজকে যারা 60 বছর বয়সের তারা কিন্তু আগামী 30 বছরে সোসাইটিতে খুব বেশি কন্ট্রিবিউট করতে পারবে না। সুতরাং এই 20 থেকে 30 বছর বয়সের পপুলেশন যারা এখন একটা সিগনিফিক্যান্ট পপুলেশন, তারা বাংলাদেশকে কীরকম দেখতে চায়, কিভাবে দেখতে চায়, এই ইনপুটটা নেওয়া গুরুত্বপূর্ণ। এবং আমার এটা হেজিটেট করতে কোনো দ্বিধা নেই যে জামাত ইসলামী বাংলাদেশ তার যেই ম্যানিফেস্টো পেশ করবে জাতির সামনে, এই ম্যানিফেস্টোতে এই এজ গ্রুপের ইনপুট দেওয়ার একটা ব্যবস্থা রয়েছে এবং এই গ্রুপের অনেক সদস্যই তাদের ইনপুট দিচ্ছে। সো আই থিঙ্ক দ্যাট উইল বি এ গেম চেঞ্জার। কারণ তারাই আগামী 30 বছরে বাংলাদেশে বসবাস করবে, তারা কী ধরনের বাংলাদেশ দেখতে চায়। সো এটাও একটা তরুণদের জন্য জামাত ইসলামীকে পছন্দ করার একটা বড় কারণ। সো অ্যাগেন আই কনক্লুড উইথ নোবডি ক্যান গিভ ইউ a society that has the least amount of corruption, and Jamaat is valuing this age group of 20 to 30 and taking their input so that they can present a desired Bangladesh for this age group. So এই কারণে জামাত ইসলামীকে জানা বোঝা এই এজ গ্রুপের জন্য খুব গুরুত্বপূর্ণ। Okay, thank you. Most welcome. Thank you for having me. আমাদের পরবর্তী পর্বে আমরা এনসিপি সহ ছাত্রদের নতুন উদ্যোগগুলো নিয়ে কথা বলবো। 36শে জুলাইয়ের পরে ছাত্রদের কী করা উচিত ছিল এ নিয়ে নানান ধরনের মতামত আছে। কেউ কেউ মনে করেন ছাত্রদের একটি অরাজনৈতিক প্রেশার গ্রুপ হিসেবেই থেকে যাওয়াটা ভালো ছিল। আবার কেউ কেউ মনে করেন ছাত্ররা প্রচলিত রাজনৈতিক দলগুলোতে জয়েন করলে ভালো করত। কিন্তু অনেকেই বিশ্বাস করেন ছাত্রদের একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম থাকা নতুন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব আমাদের পরবর্তী পর্বে। দেখার আমন্ত্রণ রইল।